নাজহা আর তৌসির বেরিয়েছে পরীক্ষার উদ্দেশ্যে এই কিছু সময় আগে বাড়ি হতে। তৌসিরের পরনে সাদা লুঙ্গি আর পাঞ্জাবি, সাথে তো আছেই একটা কালো মুজিব কোট। নাজহা কালো বোরকায় মুড়ানো, চোখ দুটো শুধু দেখা যাচ্ছে। তৌসির হাঁটিয়ে নিয়ে যাচ্ছে স্টেশন অবধি, গাড়ির স্টেশনে গিয়ে গাড়িতে উঠবে। নাজহা আপন মনে হাঁটছে আর নিজের মনকে ভয় ডর থেকে বাঁচানোর চেষ্টা করছে। তৌসিরকে বু নিয়ে হাঁটতে দেখে পথিমধ্যে সবাই আর চোখে দেখছেন নাজহার। এতে বড্ড অস্বস্তি হচ্ছে। তৌসির সবাইকে এভাবে তাকাতে দেখে হাঁটতে হাঁটতে নাক মুখ কুঁচকে বলে, সাওয়ার এক মানুষজন, এদের লাইগা বুনিয়াও একটু হাঁটতে পারব না গি। নাজহা গালি শুনেই নাক মুখ কুঁচকে ফিসফিসিয়ে বলে, সবসময় এক গালি। তৌসির নাজহার কথায় ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলে, তালুকদারের মাইয়া গালি দিলে মন শান্তি হয়, মন মেজাজ ভালো রাখতে হলেও অন্তত গালি চর্চা করা জরুরি গু। নাজহা আর কিছু বলে না, এটা শুনে, কারণ বলার মতো কিছু নেই। এদের মতো মানুষের সাথে তর্কে না জড়ানোই উত্তম। কিছু সময় হেঁটে নাজহা আর হাঁটে না, দাঁড়িয়ে যায় আর হাঁটতে পারছে না। স্টেশন এখনও অনেকটা পথ বাকি। এত হাঁটা নাজহার রুচির মধ্যে পড়ে না। তৌসির ওকে দাঁড়িয়ে যেতে দেখে নিজেও দাঁড়িয়ে যায়, তারপর পিছনে তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইল, আও না কেন? আমি আর হাঁটতে পারছি না, গাড়ি নিন। তৌসির নাজহার কথায় বিরক্ত হয়ে বলে, নবাবের বেটি, চুপচাপ চল, এই রাস্তায় তোর বাপ গাড়ি নিয়া বইসা আছে যে তুই গাড়ি চড়বি? কথায় কথায় বাপকে টানতে দেখে নাজহা দাঁত চেপে বলে, আমি যাব না গাড়ি ছাড়া, আগে গাড়ি নিন। তৌসির নাজহার জেদ দেখে নিজের লুঙ্গির কোণ 2 হাত তুলে দিয়ে নাজহার কাছে আসতে আসতে বলে, চুপচাপ চল, সাওয়াগিরি করিস না এই মাঝরাস্তায়। নাজহাও নাছোড় বান্দা, তাই তো ঘাড়ত্তারামি করে উত্তর দেয়, আমি হেঁটে যাব না গাড়ি ছাড়া, আপনি গাড়ি রিজার্ভ করুন গু। তৌসির এটা শুনে মুখ বাঁকিয়ে বলে, লুঙ্গির নিচে আন্ডারপ্যান্ট পরি না পয়সার অভাবে, আর তুই রিজার্ভ গাড়ি মারাস? নাজহা তৌসিরের কথায় বড্ড লজ্জায় পড়ে যায়, ছিক কি বানি। তারপরও বলে, আমি গাড়ি ছাড়া যাব না। তৌসির নাজহার কথায় ওর দিকে আর চোখে কিছু সময় চুপ করে তাকিয়ে থাকে। তারপর বলে, তুই না গেলে না যাইস, পরীক্ষা তোর, আমার না। আমি বাড়ি গেলাম ঘ। বাড়ি যাওয়ার কথা শুনে নাজহা ঘাবড়ে গিয়ে আর একটাও শব্দ ব্যয় না করে চুপচাপ সামনে আগায়। তৌসির এটা দেখে আপন মনেই বলে, এক নাটক ঝুলাইছে দয়াল আমার গলায়। এ বলে নিজের ডান হাত দিয়ে লুঙ্গি তুলে ধরে আর বা হাত দিয়ে নাজহার ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে হাঁটতে শুরু করে। নাজহা নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলে, আমার হাত ছাড়ুন, হাত ধরলেন কেন? তৌসির নাজহার হাত আরও শক্ত করে ধরে বলে, রাইতে আমার কোলে ঘুমাইতে পারো, আর দিনে হাত ধরতেই ফ্যাত ফ্যাত করো। নাজহা তৌসিরের মুখের এই বিষাক্ত বাণী শুনে রাগে ফাটতে শুরু করে। কত বড় কথা বলল! নাজহা ফিসফিসিয়ে রাগী গলায় বলে, আজ রাতে শুধু আইসেন জড়িয়ে ধরে ঘুমাইতে, তখন দেখবেন কি করি। সেদিনের মতো বিচ্ছু ঢুকাইয়া দিবা লুঙ্গির নিচ দিয়া? নাজহা সামনে পা ফেলতে ফেলতে বলে, সেদিন তো সরিয়ে নিয়েছি, আজ রাতে আর সরাব না। এই তুই তো দেখি বউ নামের শত্রু। নাজহা তৌসিরের কথায় ওর মুখের দিকে মুখ তুলে তাকিয়ে বলে, শত্রু ঘরের মেয়ে করছেন, তাহলে শত্রুই তো হব। তুই শত্রু ঘরের মাইয়া হইলেও এখন তুই আমার বউ, আর আমি আমার বুড়ের সবচেয়ে আপন মনে করি, যদিও হয় শত্রু গো। নাজহা তৌসিরের কথায় ওর দিকে তাকিয়ে বলে, প্রেম তো দেখি বাটি বাটি হয়ে গলে পড়তেছে গু। তৌসির নাজহার কথায় ক্ষীণ হাসে, তারপর বলে, এইডা প্রেম না, এইডা খালি দায়িত্ব। আর তোমার বয়স অনেক কম, তাই তোমার প্রতি আমার ভাবনাটাও বেশি গি। তৌসিরের কথা শুনে নিঃশব্দে কিছু সময় চেয়ে রয় নাজহা তৌসিরের মুখ পানে। কি মিঠা বাণী ঝরল ওর তিতা মুখ থেকে। তখনই ওদের পাশে একটা সিএনজি এসে থামে। সিএনজির ড্রাইভার মাথা বের করে দাঁত কেলিয়ে হেসে বলে, ও তৌসির ভাই, কই যাইবেন, এক টান দিতাম নাকি আপনারে? তৌসির থেমে গিয়ে ওর দিকে তাকিয়ে বলে, দরগা গেইট যাইমু। ও তাইলে আইয়েন, সাথে কেডা আপনার বউ? আমাদের ভাবি নাকি? তৌসির ওর কথায় নাজহার দিকে এক নজর তাকায়, তারপর তার দিকে তাকিয়ে বলে, না, আমার মাইয়া বুনা। নাজহার হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কি বলছে কি এই তৌসির? ড্রাইভার লায়েক এটা শুনে বলে, ছিক ছিক, কি কন যে ভাই, আমি জানি এইডা আমাগো ভাবি। ওর কথায় তৌসির নাজহাকে নিয়ে গাড়িতে উঠতে উঠতে বলে, যখন জানস তাইলে আর জিগাস ক্যান, চল তাড়াতাড়ি। লায়েক আর কিছু বলে না, চুপচাপ গাড়ি স্টার্ট দেয়। কিছু সময় বাইরে এদিকে ওদিকে তাকিয়ে তৌসির লায়েককে জিজ্ঞেস করে, এই লায়েক, পেঁয়াজের কেজি কত আইল রে? লায়েক হাবলার মতো হেসে বলে, ভাই আর কুইয়েন না, গতকাল রাইতে 70 টাকা ছিল, আইজ সকালে 80 হইয়া গেছে।
তৌসির দামের কদর শুনে বলে, যেই দাম বাড়তাছে সবকিছুর, 3 পথের মোড়ে থালা নিয়া বসতে হইব দেখতাছি উ। লায়েক হাসি দিয়ে বলে, কি কন ভাই, আপনাদের পয়সার অভাব আছে নাকি? পয়সার অভাব কার নাই ভাই, তো? এই দুনিয়ায় অভাব আর অভাব, খালি অভাব। তাও ঠিক কইছেন ভাই, অভাবে করে নষ্ট স্বভাব গু। তৌসির তখনই বাইরে তাকিয়ে দেখে একটা জমি কুড়া হচ্ছে। এটা দেখে বলে, সাওয়ার নাতিরা সব জমি জামি কুইরা খাইয়া নিতাছে গু। লায়েক হাসি দিয়ে বলে, কি কমু ভাই, মাইনসে কিছু বুঝে না, গরিব কৃষকগুলার মাথার উপর ছাদ ভাঙ্গে কু। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ভাবতাছি এবার বৈশাখ মাসে আমারা ক্ষেত করমু না, গ্রামের কৃষকদের দিয়া দিমু ক্ষেত করার লাইগা। কি করব, সংসার তো চলতে হইব ওগো। লায়েক বলে, আপনারা আছেন বইলাই ভাই, এখনও এই গরিবদের মুখে দুমুঠো ভাত জুটে। এই যে গাড়িটা লইয়া দিলেন আমারে কি? তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কোনো বাল তো ছিঁড়তে পারি নাই মাইনসের লাইগা, তাই এই বালি ছিঁড়ি আর কি করমু গু। লায়েক হট্টহাসিতে ফেটে পড়ে বলে, আপনার মুখের গাইলগুলো অনেক ভালো লাগে ভাই উ। নাজহা চুপচাপ এতক্ষণ এদের কথাবার্তা শুনছিল। তৌসিরের মুখের গালি শুনেই মেজাজ খারাপ হয়ে যায়। শুধু গালাগালি আর গালাগালি। নাজহার ফোন বেজে ওঠে। ব্যাগ থেকে ফোন বের করে দেখে ওর সাহেব চাচ্চু ফোন দিয়েছেন অস্ট্রেলিয়া থেকে। চুপচাপ ফোন ধরে ক্ষীণ গলায় সালাম দেয়, আসসালামু আলাইকুম গ। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা তোর আম্মা? নাজহা নরম গলায় বলে, এই তো আলহামদুলিল্লাহ। তোমার? আমিও আছি একরকম। আজ পরীক্ষা না? কখন যাচ্ছিস? এই তো গাড়িতে যাওয়ার পথে। কে নিয়ে যাচ্ছে? নাদের এসেছে? না, মাস্টার চাচ্চু আসেননি। উনি নিয়ে যাচ্ছেন গু। তৌসির সাথে আছেন তোর? জিডিউ। আচ্ছা, উনার কাছে দে তো। নাজহা তৌসিরের দিকে এক নজর তাকায়, তারপর ফোন এগিয়ে দিয়ে বলে, আপনার সাথে কথা বলবেন উ। তৌসির ভুরু কুচকে বলে, কে? মারজান চাচ্চু উ। তৌসির নাজহার কথায় নাজহার থেকে ফোন নিয়ে কানে লাগিয়ে একটা লম্বা সালাম দেয়, আসসালামু আলাইকুম শ্বশুর মশাই, কেমন আছেন? মারজান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আপনার মতো কুমিরের কাছে মেয়েকে দিয়ে আর কেমন থাকতে পারি বাবা বলো তো। যাই হোক, আপনার কি অবস্থা? তৌসির মারজানের কথা শুনে তাচ্ছিলের সুরে বলে, আপনাদের মতো গাদ্দারের মাইয়া ঘর তুইলা আর কেমনে ভালো থাকমু? তারপরও দয়ালের দয়ায় পাক্কা আছি উ। নাজহা দাঁত চেপে বসে রয়। সবসময় তৌসির এমন করে। ওর বাপ চাচার পিছনে না লাগলেই না হয়। মারজান চাচ্চু বলেন, আমাদের মেয়েটাকে আগলে রেখো বাবা, বড্ড আদরের গু। আদরে তো আমিও রাখতে চাই, কিন্তু আপনাদের মেয়ে তো মুনাফেকি ছাড়া কথাই কয় না আমার লগে কি। ওর বয়সটা কম, একটু বুঝাবেন, খুবই জেদি উ। চিন্তা করবেন না, বউ আমার, তাই ভালো রাখার দায়িত্বও আমার। আচ্ছা তাহলে ভালো থাকুন, নাজহার কাছে একটাবার দিন। তৌসির নাজহার কাছে ফোন দেয়। মারজান নাজহাকে বলেন, তোর যা রাগ আর জেদ ঝাড়ার ঝাড়িস। মনে রাখিস, ও আমাদের শত্রু। যদি সুযোগে পাস তো কূপ দু একটা মারিস। আচ্ছা আমি রাখি গু। তৌসির নাজহার দিকে আর চোখে চেয়ে রয়। হাত লেগে ফোনের সাউন্ড বেড়ে যাওয়ায় তৌসিরও এ কথা শুনতে পায়। নাজহা লজ্জায় পড়ে যায়। তৌসির কটাক্ষ করে হেসে ফিসফিসিয়ে বলে, কইছিলাম না তোর বাপ চাচা সবগুলা খানকির পোলা, সবগুলাই গাদ্দার, কোনটা ভালো না গি। নাজহা তৌসির কথার প্রত্যুত্তরে বলে, তাতে আপনার কি? মনে রাখুন একটা স্পষ্ট কথা, আমার বাপ চাচা যদি মহা খারাপ হয় তারপরও আমি তাদের পক্ষে, তাই এসব বলে কোনো লাভ নেই উ। তৌসির নাজহার কথায় তাচ্ছিলের হাসি দিয়ে বাইরে তাকাতে তাকাতে বলে, সাওয়ায় বাড়ি পড়লে এমনিই পক্ষ দেওয়া ছাড়বি। পরীক্ষা শেষে এসে আসরের নামাজ পড়ে ঘুমে পড়েছে নাজহা। আজ সারাদিন তৌসির ওর সাথেই ছিল। তৌসির পার্টি অফিসেও যায়নি আর। নাজহা বেদম ঘুমে টালমাটাল হয়ে বিছানায় ঘুমিয়ে আছে, গায়ে কাঁথা জড়িয়ে কোকড়ানো তরঙ্গের মতো চুলগুলো এলোমেলো হয়ে ছিটিয়ে আছে বিছানায়। নাজহার ৫ নাম্বার চাচা মিরাজের বড় ছেলে তালহা ভাই এসেছেন শিকদার বাড়িতে। আসার কারণ, নাজহার ৩টে বিড়াল রয়েছে, ওগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে নাজহাকে ছাড়া। তাই তাদের দিতে এসেছেন তালহা ভাই। যদিও উনি আসতে চাননি, দাদাজান পাঠিয়েছেন। নয়তো কে আসতে চাইবে নিজের পছন্দের নারীর শ্বশুরবাড়ি? হ্যাঁ, তালহা ভাই হলেন নাজহার শ্যামপুরুষ। তালহা ভাই বড্ড ভালোবাসেন এই জেদি ঘাড়তারা নাজহাকে। তিনি জানেন নাজহাও উনাকে পছন্দ করে। কিন্তু আফসোস, তাদের পরিণতি বিচ্ছেদেই।
তালহা ভাইকে তৌসির নিয়ে এসেছে নাজহার কাছে তাদের রুমে, যাতে উনি দেখা করে বিড়ালগুলো দিতে পারেন। তালহা ভাই এসে ওকে ঘুমে দেখে তৌসিরের দিকে একনজর তাকিয়ে বলেন, ভাই, ওকে জাগানোর প্রয়োজন নেই, থাকুক ঘুমে, আমি চলে যাই গে। তৌসির নাজহার পাশে এসে দাঁড়াতে দাঁড়াতে বলে, না না, আফনে এসে বন, আমি ডাইকা দিচ্ছি গু। তালহা ভাই আর কী বা করবেন, চুপচাপ এগিয়ে এসে বিছানার এক কোণে বসেন। চারপাশে এক পলক তাকান। আজ উনার রৌদ্ররাগিনী অন্য কারো যত্নের ফুল কি মিষ্টিভাবে ঘুমিয়ে আছে। তালহা ভাই নির্মল নয়নে চেয়ে তাকেম ঘুমন্ত নাজহার পানে, চোখের কি ভয়ঙ্কর তৃষ্ণা। আজ কদিন পর দেখলেন, প্রাণটা বেরিয়ে যাচ্ছিল একটিবার আপন প্রণয়রানীকে দেখার জন্য। তৌসির নাজহার দিকে ঝুঁকে ওর বাহু আলতো টেনে বলে, নাজহা ওঠো, কে এসেছে দেখো গু। ঘুমের মধ্যে বিরক্ত হয়ে নাজহা ঘুমের ঘোরে চিৎকার করে বলে, রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এখন বিরক্ত করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম গু। তৌসির নাজহার কথায় ওকে এক টানে তুলে মনে মনে বলে, মান সম্মান আর কিছু রাখত না এই নাদান। রাতে জড়িয়ে ধরে ঘুমাতে দেননি, এই কথাখানি তালহা ভাইয়ের কর্ণপাত হতেই মনে হয় উনার কলিজাটা কেউ অল্প অল্প করে ধীরে ধীরে টেনে বের করে নিল। তালহা ভাইয়ের অন্তর ফাটতে শুরু করেছে, অস্থির হয়ে পড়ছেন উনি। হাত পা আপনা-আপনি কাঁপতে শুরু করেছে, নিজেকে দমিয়ে রাখা সাধ্যের বাইরে চলে যাচ্ছে। তৌসির নাজহাকে এক টানে তুলে বসায়। নাজহা চোখ কচলিয়ে চোখ খোলে, সামনে যেই না তালহা ভাইকে বসে থাকতে দেখে, অমনি ভেতর স্তব্ধ হয়ে যায়। শরীরের লোম খাড়া হয়ে যেতে শুরু করে। তৌসির ওর ওড়নাটা পাশ থেকে নিয়ে ওর গলায় জড়িয়ে দিতে দিতে বলে, নাও ভাইয়ের লাগে কথা কও, আমি গোসল দিয়া আই। এ বলে তৌসির ওয়ার্ড্রোব থেকে একটা কালো আর নীল চেকের লুঙ্গি নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। রেখে যায় পিছনে দুই অবক্তাকে, যারা কি না একে অপরকে বলতে পারেনি দুজনেই অমরণ ভালোবাসে। নাজহা ঘোর থেকে বেরিয়ে এসে বিছানা থেকে নেমে তালহা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়ায়। হাত পা ঠান্ডা হয়ে গেছে, বুক ধরফর করছে, মনে হচ্ছে এই বুঝি অন্তরে কেউ বিষাক্ত কাঁটা ফুটিয়ে দিল। নাজহা তালহা ভাইয়ের সামনে দাঁড়াতে উনি চোখ তুলে তাকান অসহায় চোখে, এক পলক ওর দিকে আর জিজ্ঞেস করেন, কেমন আছিস? নাজহা নিজের পান্নার মতো কালচে সবুজ চোখে অদ্ভুত দৃষ্টিতে অগোছালো তালহা ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। তালহা ভাইয়ের পরনে হালকা নীল রঙের একটি ক্লাসিক শার্ট আর কালো প্যান্ট, চুলগুলো এলোমেলো, সিগারেট খাওয়া কালচে খয়েরি ঠোঁট। ক্লিন শেভের শ্যামলা চেহারা, বড্ড মায়াবী লাগে এই পুরুষটা। নাজহা কিছু সময় চুপ করে তাকিয়ে থেকে উত্তর দেয় মেকি হেসে, ভালো থাকতে দিয়েছেন? ভালো থাকব। তালহা ভাই চোখ নামিয়ে নেন। নাজহার কথায় বিয়ের কথা শুনেই পালিয়ে নিয়ে যাওয়ার জন্য বাচ্চাদের মতো কান্না করে আবদার করেছিল নাজহা তালহা ভাইয়ের কাছে। কিন্তু আফসোস, তালহা ভাই শুনেননি, বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেননি। পরিবারের সম্মানের ন্যায় চেয়ে বলেছিলেন নাজহাকে, তোর আবেগ আমি ভালোবাসা নই গি। এই কথাখানি যতবার নাজহা ভালোবাসা প্রকাশ করেছে, ততবারই উনি বলেছেন আবেগ। আবেগ বলতে বলতেই পর হয়ে গেল ও। নাজহা দেখে তালহা ভাই ঘেমে গেছেন, তাই আগে যেমন উনাকে পানি দিত, তেমনি আজও তালহা ভাইকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বলে, নিন তালহা ভাই পানি। তালহা ভাই অক্ষুণ্ণ চোখে নাজহার হাতে ধরা গ্লাসের দিকে তাকান। ওর হাতে চুড়ি দেখে এক নিরুপায় চক্ষুসম্বার নিয়ে নাজহার ন্যায় তাকিয়ে বলেন, অন্যের নামে চুড়ি পরা হাতে আমায় পানি দিচ্ছিস, এই পানি আমার গলা দিয়ে নামবে? নাজহার কলিজায় লাগে তালহা ভাইয়ের আধার গ্লানির আর্তনাদ। চুপচাপ পানির গ্লাসটা জায়গামতো রেখে আবারও তালহা ভাইয়ের সামনে এসে দাঁড়ায় আর নিস্তেজ গলায় বলে, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে, আমার চোখের অসহায় পানিগুলোও আপনার মন গলাতে পারেনি কি। তালহা ভাই নাজহার কথায় বুকভরা বিমর্ষ নিয়েও মৃদু হেসে বলেন, আমাদের মিলন কখনো হওয়ারই ছিল না। হ্যাঁ ছিল না তো আপনি চাননি এটা, তাই হয়নি। তালহা ভাই নির্মূল হেসে বলেন, কিছু জিনিস চাওয়া সাধ্যের বাইরে থাকে। নাজহার চোখে পানি চলে আসছে ধীরে ধীরে। বুক ফেপে উঠছে বারবার কষ্টে। কিন্তু কিছু করার নেই, ক্ষীণ গলায় বলে, হঠাৎ আমার শ্বশুরবাড়িতে এলেন যে? লাশ অবস্থায় দেখতে এসেছেন বুঝি? তালহা ভাই নাজহার থেকে চোখ সরিয়ে নিয়েছিলেন, তবে ওর এই কথা শুনে আবারও নাজহার মুখ পানে কাতর দৃষ্টি তাকান। আজ উনার প্রেম সঞ্চারিণীর মুখে অভিমানের চাপ স্পষ্ট। আজ তালহা ভাইয়ের কঠোর অলসার অভিমানে নয়নদয়ে জ্বলছে সিক্ত অনুরাগে। এই অভিমান দেখে তালহা ভাই মেকি হেসে বলেন, জানিস, অভিমানশীলা রমণীরা নীরবতায় প্রেমকাব্য রচনা করে গি। তালহা ভাইয়ের কথায় স্রেফ স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে নাজহা উনার পানে। কতটা নিষ্ঠুর উনি!
তালহা ভাই বুঝেন এখানে থাকা আর উচিত নয়, তাই উঠতে উঠতে বলেন, আমি যাই রে। তোর বিড়ালগুলো দিতে এলাম, নিচে লিভিং রুমে ৩ জন রাখা আছে। নাজহা উনাকে যেতে দেখে আলতো সুরে বলে, আরেকটু থাকা যায় না? একটুখানি সময়। তালহা ভাই ওর কথায় হেসে বলেন, কি করব থেকে? থেকে গেলেই তো আর তুই আমার হবি না। নাজহার ভেতরটা ফেটে পড়তে থাকে, মনে হচ্ছে পাহাড় ধসে পড়ল এর উপরে। এভাবে যদি আগে বলতেন তাহলে মুহূর্তেই উনার নামে ১০-১২ বার কবুল বলে দিত নাজহা। আজ বলতে পারবে না, আর আজই এমন কথা বলছেন তিনি। নাজহা তালহা ভাইকে বলে, ও পারে হব। আপনি ওপার অবধি অপেক্ষা করবেন তো আমার? তালহা ভাই নাজহার কথায় মুচকি হাসেন, কারণ তিনি জানেন এটা বাস্তব নয়। আর কিছু দিন পর নাজহা তালহা ভাই বলতে কেউ আছে ভুলে যাবে, নিজের সংসারে মন দেবে। তাই এসব আশা সবই বৃথা। তালহা ভাই মুচকি হেসে যেতে যেতে বলেন, ভালো থাকিস, আমি গেলাম। এ বলে উনি সামনে আগান। পা তিরতির করে কাঁপছে, পা ফেলতে ইচ্ছে হচ্ছে না, মন চাচ্ছে কিছু সময়, আরও কিছু সময় নিজের প্রিয় নারীর সঙ্গ দিতে, দুগাল কথা বলতে। সে কথা হোক না তিক্ত, তারপরও তিক্ত কথাই বলতে। কিন্তু তা যে সম্ভব নয়। নাজহা অচেতন হয়ে কাতর চোখে তালহা ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে বলে, আমি আসব, আমি আপনার কাছেই আসব। আপনাকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয় বাঁচা। আমাদের আবার দেখা হবে। ওর কথা কর্ণপাত হতেই আপনা-আপনি থেমে যায় তালহা ভাইয়ের পা। উনি ঘাড় ফিরিয়ে নাজহার ন্যায় তাকিয়ে ঠোঁটে অল্প হাসি ঝুলিয়ে বলেন, এ জীবনে আমাদের আর কখনো দেখা না হোক। এ বলে উনি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যান। ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের প্রিয় নারী আজ অন্য কারো স্ত্রী, এটা অনুভব হতেই অন্তরের বাঁধ ভেঙে যন্ত্রণার ঢেউ উপচে পড়ছে। অন্তর কাঁপছে যন্ত্রণায়, হাত পা ভেঙে পড়ছে, অবশ হয়ে যাচ্ছে, পা ফেলতেও কষ্ট হচ্ছে। শরীরে আর শক্তিই নেই। নাজহার আর্তনাদ কলিজা বিচ্ছিন্ন করে, ব্যথায় নত করে নিয়েছে। তালহা ভাই বেরিয়ে যেতেই নাজহা দৌড়ে এক প্রকার বেলকনিতে যায়। উদ্দেশ্য শেষ দেখা, একটি বার তালহা ভাইকে দেখে নেওয়া। নিচে অনেক জোরে জোরে কে গান বাজাচ্ছে, এতে নাজহার আরও বেশি যন্ত্রণা হচ্ছে। কান ভ্যান ভ্যান করছে গানের শব্দে বেলকনিতে আসায়। কিন্তু তাও নাজহা রুমে যায় না, বেলকনির কিনারায় এসে রেলিং এর হাতলে ধরে দাঁড়িয়ে থাকে। কিছু মুহূর্ত পর তালহা ভাই বাড়ির সদর দরজা পেরিয়ে বের হন আপন বাড়ি যাওয়ার জন্য। আর নাজহা নিরাশ্রয় নেত্রে চেয়ে রয় উনার যাওয়ার পানে, ভেতরটা গলে পড়ছে। নাজহা বুঝতে পারছে তালহা ভাই হাঁটতে পারছেন না, জোর করে শরীর টেনে হাঁটছেন। পা বারবার আটকে যাচ্ছে, উনি এলোমেলো পা ফেলছেন। নাজহার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ওর আর তালহা ভাইকে পাওয়া হল না। এই ভবনে সবার আপন মানুষ আছে, কিন্তু আল্লাহর পর তালহা ভাইয়ের আপন বলতে নাজহাই ছিল, আজ সেও পর হয়ে গেল। মা নেই, বাবা দ্বিতীয় বিয়ে করেছেন। তালহা ভাই থেমে যান গেটের সামনে গিয়ে। তারপর দাঁড়িয়ে ঘাড় ফিরিয়ে নাজহার বেলকনির দিকে তাকান। দেখতে পান উনার নাজহা উনার ন্যায় ব্যাকুল চোখে তাকিয়ে আছে, আবার সেই চোখে পানিও। হয়তো এই চোখ বলছে, আরেকটু থাকেন না, একটুখানি সময় থাকুন। নাজহা তালহা ভাইকে থেমে ওর দিকে তাকাতে দেখে অসহায়ের মতো চেয়ে থাকে। চোখ বেয়ে সমান্তলে পানি ঝরতে থাকে, আর মন বলে, আরেকটু থাকুন না, আরেকটু। তখনই স্পিকারে বেজে ওঠে, এইজ না যাও ফিয়া, এইজ না যাও ফিয়া। চুরি হ্যায় রেহিন স্যারে টুজ মেরাই সিদুই। যা র্যাংহেন চুব্রিখায় ইয়াদ রাখেগা, যা হির নিঠেনু ছদ দিয়া। লাখ samchan maintain dil samash nepeda, mange terikarian. Sonat the terra vijutha, rang de dinan min chuda, kays pulan barian. নাজহার এই গানটা শুনে হাউমাউ করে কান্না করে তালহা ভাইকে এই লাইনগুলো বলতে ইচ্ছে হচ্ছে। কিন্তু তালহা ভাই আর থাকেন না। চুপিসারে চোখ মুছে এক প্রকার দৌড়ে বেরিয়ে যান শিকদার বাড়ি হতে। উনি যেতেই নাজহা শব্দ করে কেঁদে দিয়ে বলে, আজও আমার চোখের অসহায় চাহনি আপনি বুঝলেন না গু। ফুয়েশ জোথেমারাই বাস তুজকো ফেং খায় খাওয়াশ ওয়াহেমারাই বাস খাওয়েশ হে রিহ গে ফুয়েশ জোথেমারাই বাস তুজকো ফেং খায় খাওয়াশ ওয়াহেমারাই বাস খাওয়েশ হে রিহ গে মেইন খেব হি ন্যাচোরা তুজ বাস রোয়া ইয়ান হি খাজ ইয়ান দিলকো স্যাম্ভালতা ওয়াহা। একটা রুমে এই গান স্লো বিটে বাজছে, চারদিকে আবছা আলো ড্রিম লাইটের। এই ক্ষীণ আলোর রুমে বসে আছেন একজন, দেয়ালে পিঠ ঠেকিয়ে হাতে একটা কলম, উরুর উপর রাখা একটি ডায়েরি। তিনি ডায়েরিতে কিছু লিখছেন, গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে, এতে তার হাত ডায়েরির পাতা ভিজে যাচ্ছে।
ডায়েরির পাতায় সে লিখছে তো ঠিকই, কিন্তু মন দিয়ে লিখতে পারছে না, হাত কাঁপছে বারংবার, তারপরও লিখছে। প্রিয় প্রাণসঞ্চারিণী, জানি তোকে কখনো আমার পাওয়া হবে না, তারপরও এই বোকা আমি তোকে ভালোবেসেছি, তোর মায়ে নিজেকে ডুবিয়ে নিয়েছি। আমি জানতাম ইকরাব তোকে, আর তুই তালহাকে পছন্দ করিস, তারপরও ভালোবেসেছি। জানিস কেন বেসেছি? এই ভেবেই বেসেছি, যদি আমার নিয়তি আমার উপর একটুখানি দয়া করে আর কোনোভাবে তুই আমার হয়ে যাস, সেই আশায় বেসেছি। কিন্তু দেখ, আমার নিষ্ঠুর নিয়তি আমায় দয়া করেনি। একটুখানি দয়া করেনি। তুই আমার হসনি। পৃথিবীর সব নিয়ম ভঙ্গ করে তুই যদি আমার হতে, তবে কি এমন ক্ষতি হতো? খুব বেশি কি ক্ষতি হতো? হয়তো হয়ে যেত, তাই তো তুই আমার হসনি। আমি আজও তোর সেই খিলখিলিয়ে হাসিতে মাতোয়ারা। তুই আমার অন্তরের গহ্বরে লুকিয়ে থাকা এক টুকরো বাঁচার আশা, যা আজও নিভে যায়নি। এ বলে তিনি নিজের চোখের পানি মুছলেন, গলা শুকিয়ে আসছে যন্ত্রণায়। তবু কলম থামল না, আবারও কাপা হাতে লিখলেন। তোকে পাইনি, এতে দুঃখ নেই। কিন্তু তোকে বলা হয়নি যে, তুই বলতেই আমি নিঃস্ব। আর হয়তো কখনো বলাও হবে না। তুই আমার হওয়ার ছিলি না, তাই হসনি। কিন্তু মন যে বড্ড বেহায়া। তুই অন্য কারো, অথচ আজও তোকে নিয়ে বুনি হাজারো স্বপ্ন। না পেয়েও পাওয়ার লোভ পিছু ছাড়ে না। কখনো মনে হয় হয়তো কোনো জন্মে, অন্য কোনো আকাশের নিচে আমরা সত্যিই এক হব। সেদিন তোর হাত ধরতে আর কোনো বাধা থাকবে না। আর যদি তা নাও হয়, তবু জেনে রাখিস, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে আমি কেবল তোরই নাম লিখে যাই। চিরপূর্ণ প্রেমিক। তৌসির তাড়াহুড়ো করে রুমে ঢুকে। নাজহা টেবিলে বসে স্পিকিং প্র্যাকটিস করছে। হঠাৎ তৌসিরকে এমন হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে নিজের অনিচ্ছায় উঠে দাঁড়ায়। তৌসির কোনো দিকে না তাকিয়ে ওয়ার্ডরোবের ড্রয়ার খোলে, কিছু খোঁজে। কিছু সময় খুঁজে না পেয়ে ঘাড় ফিরিয়ে তাকিয়ে নাজহাকে উদ্দেশ্য করে বলে, নাজহা, এইখানে 12টা পাউডারের ছোট প্যাকেট রাখা ছিল, ওগুলো দেখছ? নাজহা পাউডারের কথা শুনে তৌসিরের দিকে তিক্ত নয়নে চেয়ে বলে, পাউডার বলছেন কেন? ওগুলো ড্রাগস বলুন না। তৌসির নাজহার মুখ থেকে এসব কথা শুনে দ্রুত পায়ে ওর দিকে এগিয়ে এসে বলে, ও তুমি দেখছ? এগুলো কয়? তাড়াতাড়ি দাও। নাজহা আশেপাশে আলসেমি চোখে চোখ বুলিয়ে তারপর সোজা উত্তর দেয়, ওগো, ওগুলো আমি ওয়াশরুমে ফ্লাশ করে দিয়েছি। ফ্লাশ করে দিয়েছি শুনে তৌসিরের মাথা নষ্ট হয়ে যায়। ক্রোধে উন্মত্ত হয়ে অগ্নিদগ্ধ চোখে তাকিয়ে নাজহার দিকে তারে এসে বলে, কি কস মাগি? তুই এরকম কাজ কেমনে করলি? তৌসিরের মুখের এমন বিশ্রী গালি শুনে রাগের আঁচে পুড়ে যায় সারাটা দেহ নাজহার। তাই দাঁত চেপে বলে, যা শুনেছেন তাই বলেছি, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির নাজহার সামনে এসে দাঁড়ায়। রাগ তার বুকে গুমড়ে উঠছে, ওর এক একটি নিঃশ্বাস বজ্রপাতের সমান। তৌসির হুঙ্কার দিয়ে বলে, নাদানের বাচ্চা, চুপচাপ বের কইরা দে, নয়তো তোর কলিজার উপর উঠে আয়ান দিমু, মুনাফেকি ছাড়ায়া দিমু একদিনে। নাজহার বড্ড ভয় লাগতে শুরু করে, কিন্তু তারপরও সাহস নিয়ে তৌসিরের চোখে চোখ রেখে বলে, আমি ফ্লাশ করে দিয়েছি। তৌসির লুঙ্গির কোণ তুলে হাতে নিতে নিতে বলে, এক টানে ধৈরা সাওয়া ফায়রা নিমু, চুপচাপ বের কর। কাস্টমার টাকা দিয়া দিছে। নাজহা সোজা উত্তর দেয়, আমি বললাম তো ফ্লাশ করে দিছি। তো কোথা থেকে পাব? তৌসির অগ্নিচোখে নাজহার ন্যায় তাকিয়ে ওর দিকে হাত বাড়ায়। উদ্দেশ্য গলা টিপে মেরে ফেলা, ধ্বংস করে দেওয়া। তৌসিরের কাছে কোনো কিছুর মাফ নেই। নাজহার গলায় হাত রাখে তৌসির, ওকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে ঠেসে ধরে। নাজহার পিঠ থেকে গিয়ে দেয়ালে নাজহা বেশ ব্যথা পায়, এতে চোখ কুঁচকে নেয় কষ্টে। তৌসিরের মস্তিষ্ক চায় ওকে জানে মেরে দিতে, কিন্তু মন চায় না, মন বারংবার বাধা দেয়। নাজহার একদম মুখোমুখি হয়ে নাজহার কালচে সবুজ নয়নের ন্যায় কঠোর চোখে চেয়ে বলে, দিতাম গলা টিপে? সাওয়া ফায়রা নিতাম? নাজহা জানে তৌসির ওকে মারবে না। কেন জানি একটা আলাদা বিশ্বাস আছে মনে যে তৌসির ওকে কিছু করবে না। আর করলেও নাজহার ভয় লাগছে না। তাই শান্ত চোখে তৌসিরের চোখে চোখ রেখে তাকিয়ে বলে, আপনার মর্জির উপর নির্ভর করে। তৌসির নাজহার কথায় কিছু সময় চেষ্টা করে নিজের রাগ দমাতে, কিন্তু পারে না। শরীর জ্বলছে রাগে, তাই গলা টিপে ধরেই নেয়। নাজহার গলা চেপে ধরে বলে, তোর এত সাহস? আজ সাহস বের করে নিমুগু। নাজহা শ্বাস ফেলতে পারছে না, যন্ত্রণায় নিজের সবটুকু শক্তি দিয়ে তৌসিরের হাত চেপে ধরে নিজের 2 হাত দিয়ে যাতে তৌসির ওকে ছেড়ে দেয়।
গলা ফেটে যাচ্ছে, রগ মনে হয় বেরিয়ে আসছে ছিঁড়ে, এমন অনুভূতি হচ্ছে। তৌসির নাজহার এমন অবস্থা দেখে নিজের রাগ দমন করে নেয়। নাজহার গলা ছেড়ে দেয় আর রুক্ষ গলায় বলে, যদি বউ না হতি তাইলে আইস তোরে এনে কবর দিয়া দিতাম লো মাগিগু। নাজহা ছাড়া পেয়ে মাথা ঝুঁকিয়ে গলায় হাত ধরে সমান্তালে কাশতে থাকে। চোখ লাল হয়ে গেছে, বুক ধরফর করছে যন্ত্রণায়। নাজহাকে এমন করতে দেখে তৌসির হাত বাড়িয়ে ওকে একটানে কোলে তুলে নেয়। নাজহার সাথে সাথে ধস্তাধস্তি করতে শুরু করে এতে, আর চিৎকার করে বলে, আমায় ছাড়ুন বলছি, ছুবেন না আমায়। তৌসির নাজহার কথায় কর্ণপাত না করে ওকে বিছানায় নিয়ে বসায়, ওকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে গ্লাস ঠোঁটে ঠেকিয়ে ধরতে ধরতে বলে, আমার বউ হইয়া আমার লগে গাদ্দারি করবি তো এমনই মরবি, জানু আর নিগল। নাজহা পানি খায় না, উল্টো রাগে তৌসিরের হাত থেকে গ্লাসটা নিয়ে ফ্লোরে সজোরে ছুঁড়ে মারে আর বিষভরা নয়নে তৌসিরের ন্যায় তাকিয়ে বলে, আমি খাব না পানি, প্রয়োজন নেই এসবের। তৌসির নাজহার কথায় ওর দিকে একটু ঝুঁকে গিয়ে দাঁত চেপে বলে, তোমার শাওয়ার এই ঝোল থাপড়াইয়া নামামো আমি। নাজহা তৌসিরের কথায় ওর দিকে রক্তচোখে চেয়ে রয় কিছু সময়, তারপর হিংস্র বাঘিনীর মতো তৌসিরের পাঞ্জাবির কলার চেপে ধরে চিৎকার করে বলে, আজ ফ্লাশ করেছি না? আর যদি পাই তো ডিরেক্ট পুলিশের কাছে দিব, আমি আপনায় যতক্ষণ না ক্ষয় করব, ততক্ষণ শান্ত হব না, মনে রাখবেন। তৌসির নাজহার সাহস দেখে হতবাক হয়ে চেয়ে রয় ওর পানে। তৌসিরের কলার ধরেছে কত্ত বড় সাহস! তৌসির এক পলক নাজহার দিকে তাকায়, তারপর আবার কলারের দিকে তাকিয়ে বলে, কলার ছাড়, সাওয়ার মাইয়া। নাজহা তৌসিরের কথায় নিজের হাতের দিকে তাকায়, তারপর নিজের শরীরের যত শক্তি আছে তা প্রয়োগ করে দুই হাতে চেপে ধরে তৌসিরের কলার ছিঁড়ে নেয় কিছুটা আর হুঙ্কার দিয়ে বলে, ছাড়ব না, ছিঁড়ে নিব গো। তৌসির নাজহার সাহস দেখে হতবাক। ও বাকরুদ্ধ হয়ে চেয়ে থাকে নাজহার পানে। কিছু মুহূর্ত রক্তচোখে চেয়ে নাজহার থুতনি চেপে ধরে বলে, তোর সাহস বেশি বেড়ে গেছে, ডাকাইতের বাচ্চা গু। নাজহা নিজের থেকে তৌসিরের হাত ঝাড়ি মেরে সরিয়ে নিয়ে বলে, আমার সাহস বাড়েওনি, কমেওনি, ঠিকই আছে গিউ। তুই কোনো সাহসে আমার পাঞ্জাবি ছিঁড়লি? নিজ সাহসে ছিঁড়েছি। তৌসির নাজহার কথায় এক দৃষ্টিতে চেয়ে থাকে ওর পানে, তবে নির্মল চোখে। মনে মনে ভাবে, এই নাদানের বাচ্চার সাহস বেশি বেড়ে গেছে। এর একটা ব্যবস্থা করতে হইব, নয়তো দুদিন পর আমার বুকের উপর উইঠা আয়ন দিব গো। তৌসির ধীরে ধীরে নাজহার গালে হাত রাখে। নাজহা বেশ ঘাবড়ে যায় হঠাৎ তৌসিরকে এতটা শান্ত দেখে। তৌসির ওর এতটা কাছে আসছেই বা কেন? মনে ভয়ের খোরাক জাগে। তৌসির নাজহাকে কিছু করতে যাবে, তখনই ওর চোখ যায় নাজহার গলায় লাল দাগ দেখতে পায়, যেটি গলা চেপে ধরার জন্য হয়েছে। তৌসির এটা দেখে স্তব্ধ চোখে তাকিয়ে রয় নাজহার গলা পানে। ফর্সা ধবধবে ত্বকে আঙুলের চাপগুলো লাল দাগ হয়ে আলতো ভাসছে। এটা দেখে তৌসির আর কিছু না বলে নাজহার থেকে ছিটকে দূরে সরে যায়। বুকভরা অশান্তির শ্বাস ছেড়ে টাস করে বিছানায় নাজহার পাশে চিত হয়ে শুয়ে পড়ে, হাঁটুর নিচ অবধি পা বিছানার বাইরে ঝুলিয়ে রাখে। নাজহাকে একটুও কষ্ট দিতে চায় না ও। কারণ যদি নাজহাকে কিছু করে আর নাজহা নিজের বাড়ির লোককে এসব বলে, তবে ওরা তৌসিরের সাদাসিধা ফুফুকে শান্তিতে সংসার করতে দিবে না। তাই নিজেকে সংযত করতে হবে। তৌসির কসম খেয়েছে নিজের দাদাজানের কাছে যে ও নাজহাকে আগলে রাখবে। যদি ওয়াদায় আবদ্ধ না থাকত, তাহলে এতদিনে নাজহার কবর খোঁড়া হয়ে যেত বা শরীরের বিভিন্ন অংশ বের করে নিয়ে বেচে দিত। এখন কিছুই করতে পারবে না। ভেবেছিল বুটা একটু নরম টাইপের হবে, ও যা বলবে তাই শুনবে। কিন্তু হলো উল্টো, এ তো বউ নামের শত্রু। তৌসির তো ভয় আছে নাজহা না কবে ওকে ঘুমের মধ্যে কুপিয়ে নেয়। তৌসির সিলিংয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে এসব ভাবছে। এদিকে নাজহার ঘেন্নায় গা ঘিন ঘিন করছে কেন জানি। ও বসে আছে অগ্নিনয়নে ফ্লোরের ন্যায় তাকিয়ে। রাগ কন্ট্রোল করতে না পেরে দুই হাতে দাঁত চেপে বিছানার চাদর খাবলে ধরেছে। ফ্লোর থেকে চোখ তুলে আশেপাশে চোখ বুলায় এক নজর। তখনই চোখে পড়ে তৌসিরকে। তৌসিরের লুঙ্গি হাঁটুর উপর উঠে গেছে। এতে ওর লোমযুক্ত ধবধবে ফর্সা পুরুষালী পা নাজহার চোখে স্পষ্ট। নাজহা ঘেন্নায় চোখ ফিরিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, নির্লজ্জ। তৌসির নাজহার কথায় মেকি হেসে সিলিংয়ের থেকে চোখ ফিরিয়ে নাজহার ন্যায় তাকায় কিছু সময়। চেয়ে আবারও দৃষ্টি নিবদ্ধ করে সিলিংয়ের উপর আর কটাক্ষ করে বলে, বউয়ের সামনে লুঙ্গি না পরলেও চলে, আমি তো পরে আছি। তাই আমি নির্লজ্জ না রে, গাদ্দারনি গ। গাদ্দারনি? কত বড় কথা! নাজহা চোখ বড় বড় করে তৌসিরের দিকে ঘাড় ঘুরিয়ে শক্ত চোখে তাকিয়ে সংযমদীপ্ত ভঙ্গিতে বলে, আমি আপনার সাথে কি গাদ্দারি করেছি? এত বড় তকমা দিচ্ছেন?
তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে নাজহার দিকে ব্যঙ্গদৃষ্টিতে তাকিয়ে বলে, এই যে আমার কয়েক হাজার লস করাইলা। নাজহা নিজের অন্তর্জ্বালা দমন করে বলে, ভালো করেছি। এটা যদি গাদ্দারি হয় তবে আরও করব গাদ্দারি। তৌসির তুচ্ছতাচ্ছিল্যভরা গলায় বলে, হ্যাঁ, তা তো করবি। তুই তো নোবেলপ্রাপ্ত গাদ্দার পরিবারের মাইয়া ঘি। নিজের মুখ সামলে নিন, অতিরিক্ত বলছেন। খাঁটি কথা কইতেই ছ্যাত লাইগা গেছে সাওয়া। নাজহা এক লাফে উঠে বসে। রাগে শরীর ফাটছে, মন চাচ্ছে তৌসিরের বুকে এক টানা কূপ মারতে 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 কলিজা ছিন্ন করে নিতে। এক গালাগালি। নাজহা রাগ নিয়ে বেডের সাইডের কাবাডের উপর যে পানির জগ রাখা ছিল সেটা হাতে নিয়ে কোনো কিছুর পরোয়া না করে তৌসিরের উপর ছুঁড়ে মারে। তৌসিরের উপর পানি পড়তেই ও হকচকিয়ে উঠে, এমনটা আশা করেনি, এক ঝটকায় উঠে বসে। এশার নামাজ শেষে গ্রামের বাজারের একটা টং দোকানে বসে আছেন তালহা ভাই। গায়ে জড়ানো ছাই রঙের একটা শার্ট আর সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো সবসময়ের মতোই এলোমেলো রূপ নিয়ে কপালে পড়েছে কিছুটা। এক হাতে এক পা গরম চা, আর অন্য হাতে জ্বলছে সিগারেট। এই দুই জিনিসই উনার আপন বর্তমানে আল্লাহ পরে। চায়ের রস এক ফোঁটা না হলেই না হয়, চা গিলতে গেলে কম্পার হিসেবে সিগারেটও এক টান দেওয়া লাগে। সিগারেট টানতে টানতে কালচে দাগ পড়ে গেছে ঠোঁটে। উনি এসব খাচ্ছেন আর ভাবছেন একটা মিঠে অতীত নিয়ে, আর তা হল নাজহার বয়স যখন 14, তালহা ভাই একদিন রাতে আকাশের ন্যায় তাকিয়ে আকাশ দেখছিলেন। তখন নাজহা উনার পাশে এসে দাঁড়িয়ে নিজের সমস্ত সাহস একত্র করে একখানা বাণী ক্ষীণ গলায় উচ্চারণ করেছিল। তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি কি? আমি আপনাকে পছন্দ করি কি? এই বাণী কর্ণগোচর হতেই তালহা ভাই স্তব্ধ হয়ে গিয়েছিলেন সেদিন। তবে তার দৃষ্টি আকাশপানে নিবদ্ধ থেকেছিল। তালহা ভাইয়ের অন্তর উত্তালতায় ভরপুর হয়েছিল, এমন মহাবাণী তিনি তার সুধাসঞ্চারিণীর মুখ থেকে শুনেছিলেন ওই মুহূর্তে। তালহা ভাই কথাটি শুনে মনে মনে আনন্দিত হলেও তা বাস্তবতার সঙ্গে মিলিয়ে নেননি সেদিন। তিনি জানতেন নাজহা শুধুমাত্র আবেগের আবেশে এমন বাণী উচ্চারণ করেছে। সেদিন কিছু সময় চুপ থেকে তিনি ঘাড় ফিরিয়ে তাকিয়েছিলেন সুধাময় চোখে নিজের রুদ্রনীর পানে। তারপর ঠোঁট আগলিয়ে হেসে স্নিগ্ধ সুরে বলেছিলেন, আবেগ ঝেড়ে বিবেক দিয়ে ভাব। দেখবি তোর ঝেড়ে ফেলা আবেগের সাথে এই তালহাও ঝরে যাবে তোর অন্তর হতে গু। তালহা ভাইয়ের উক্তি শুনে নাজহা অসহায় দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। আজ কেন জানি সেই অসহায় মুখটা বারবার তালহা ভাইয়ের চোখের সামনে ভেসে উঠছে। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল উনার। তালহা ভাই মানেই বাস্তবতার খোরাক। তালুকদার পরিবারের এত মারামারি এটা ওটা এসবে উনি নেই। উনি আলগোছে বাঁচেন, বাবা থেকেও নেই, পরিবার থাকলেও তারা কখনো তালহা ভাই কেমন আছেন বা কী প্রয়োজন খুঁজ নেয়নি। নিজ মতো যেমন তেমন করে বেঁচে আছেন। দাদিজান আর দাদাজান খেয়াল রাখেন যদিও। বাবার সাথে তালহা ভাই কথা বলেন না আজ 22 বছর ধরে। উনার মায়ের মৃত্যুর 30 দিন পরই উনার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন। সেই অভিমানে আজও কথা বলেন না বাবার সাথে। যদিও বাবা সবসময় চান কথা বলতে, কিন্তু তালহা ভাই কথা বলেন না। উনার অন্তরে ঘৃণা জন্ম নিয়েছে এই ভাবনা থেকে যে 40টা দিনও অপেক্ষা করতে পারলেন না উনার বাবা। এতটা কম ভালোবাসায় সংসার করছিলেন তার মা। মা চলে যাওয়ার পর বাবাও পর হয়ে গেলেন। উনার আপন বলতে তিনি নাজহাকেই মনে করতেন। নাজহাই খেয়াল রাখত উনার, চা বানিয়ে দিত, বাইরে থেকে এলে পানি দিত। মা যেমন সন্তানকে আগলে রাখতেন সেভাবেই নাজহা আগলে রাখত উনাকে। তার কাপড় পর্যন্ত নাজহা ধুয়ে দিত, অনেক দিন উনার মুখে ভাত তুলেও দিয়েছে। খুব খেয়াল রাখত উনার। এই অগোছালো তালহা ভাইকে গোছানোর জন্য নাজহাই ছিল। কিন্তু আফসোস, তালহা ভাইয়ের এত আপন মানুষটাও উনার হয়ে থাকল না। তালহা ভাই নিজেকে সামলে চারপাশে চোখ বুলান। চোখ দুটো লাল হয়ে আছে, 3-4 দিন ধরে ঠিকমতো ঘুম নেই বিধায়। এমন সময় 4-5টে ছেলে এসে তালহা ভাইয়ের পাশে বসে তার দিকে একটা গিটার এগিয়ে দিয়ে একজন আবদার এঁটে বসে। তালহা ভাই, একটা গান। তালহা ভাই নীরব চোখে ওদের দিকে তাকান। উনার গানের গলা ভালো বিধায় গ্রামের প্রায় সবাই উনার গলায় গান শুনতে চায়। কি আর করা, ছোট ভাইদের আবদার। সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে সবটুকু চা একবারে গিলে নিয়ে গিটারটা হাতে তুলে নিলেন। অতঃপর গিটারের তারে সুর তুললেন আহত গলায়। তোমার আকাশ ধরার শখ, আমার সমুদ্রের চোখ, আমি কি আর দেব বলো? তোমার শুধুই ভালো হোক, তোমার ভোলা ভালো হাসি, আমার বুকের ভেতর ঝড়, তুমি চলতি ট্রেনের হাওয়া, আমি কাঁপি থরথর, তোমার নানান বাহানায়। আমার জায়গাটা কোথায়? আমি কি এক ঘরে থাকি?
ছিল কত কথা বাকি। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। এতটুকু গেয়ে তালহা ভাই থেমে যান। বুক টেনে শ্বাস নিতে পারছেন না, বড্ড কষ্ট হচ্ছে উনার। নাজহার মুখটা বারবার ভাসছে চোখের সামনে। নাজহার বলাক, তালহা ভাই, মৃত্যুর আগ অবধি মনে থাকবে, আমার চোখের অসহায় পানিগুলো আপনার মন গলাতে পারেনি গি। এই কথাটা পুড়িয়ে খাচ্ছে তালহা ভাইয়ের অন্তর, কুড়ে নিচ্ছে নাজহাকে না পাওয়ার দহন। সবাই মন দিয়ে শুনছিল। হঠাৎ বন্ধ হওয়ায় সবাই স্তব্ধ হয়ে যায়। তালহা ভাই চোখ বুজে বুক ভরে শ্বাস নেন। চোখ বুঝতেই নাজহার চাঁদমুখখানা আবারও ভেসে ওঠে। দহনে দগ্ধ হয়ে আবারও গেয়ে ওঠেন। তোমার নরম কাতর হাত, আমার দিনের মতো রাত। তুমি ঝিনুক কুড়াও যদি, আমি হব শান্ত নদী। আবারও থেমে যান তালহা ভাই। আর গাওয়া সম্ভব হচ্ছে না উনার পক্ষে। নাজহাকে বড্ড মনে পড়ছে, খুব বেশি মনে পড়ছে। উনার কানে ভাসছে সেই 4 বছর আগে নাজহার বলা কথা, তালহা ভাই, আমি আপনাকে পছন্দ করি। এটা মনে হলেই কলিজা ছিঁড়ে যায়, মনে হয় কেউ মনে হয় পুড়িয়ে দিচ্ছে। তালহা ভাই কিছু সময় চুপ থেকে আবারও জোর গলায় গেয়ে ওঠেন। আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে, তোমার যাওয়ার পায়তারা, আমি হই যে দিশেহারা। তুমি অন্য গ্রহের চাঁদ, আমার একলা থাকার ছাদ। তোমার ফেরার সম্ভাবনা, অমাবস্যায় জোছনা। তোমার গোপন সবই রয় আমার আপন মনে হয়। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়। তৌসির, নায়েম চাচা, মিনহাজ মামা, তৌসিরের মেজো চাচা তন্ময় চাচার সাথে আছে ওদের কিছু কাছের লোকজন, কেরামত আলী, নুহাম শাহ, রুদ্র দেওয়ান। তৌসির নাজহাকে কিছু করেনি আর না কিছু বলেছে। নাজহা পানি মেরে চুপচাপ বেরিয়ে এসেছে রুম থেকে, কারণ নাজহার সামনে থাকলেই নাজহাকে আঁচড় মেরে ফেলত। রাগ কন্ট্রোল করতে হবে, তাই কিছু বলেনি, পরে প্রতিশোধ নেওয়া যাবে। তৌসির রাগ কমাতে এই আড্ডায় যোগ দিয়েছে। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, কি রে নকবর, তুই ভিজা কেন? তৌসির সোফায় হেলান দিয়ে বিরক্তির স্বরে বলে, আর কইও না, এক সাওয়া আয়না দিছ গলায় ঝুলাইয়া গে। মিনহাজ মামা ভুরু কুচকে বলেন, কেন, ও তোরে ভিজাইছে নাকি? ভিজাইছে কি শুধু? ওই আফ্রিকান মালের জন্য যে মাল রাখছি ওইটাও দিছে বাথরুমের ট্যাঙ্কিতে গু। তন্ময় চাচা এটা শুনে কটাক্ষ করে হেসে বলেন, আরে নতুন নতুন এমন করব, বুঝাইস বাইচ্চা মাইয়াডা। নায়েম চাচা মদের গ্লাসে বরফ নিতে নিতে বলেন, বুঝাইস মাইয়াডারে, আর না বুঝলে জায়গায় জিন্দা গায়রা নিস। তৌসির খাপছাড়া স্বরে উত্তর দেয়, এত সুন্দর বউ মায়রা নিতাম কস, পরে তোর মারে হাঙ্গা দিবি আমার কাছে। মিনহাজ মামা হেসে বলে, আমার মারে দিমু করবি? দাদিরে না কইরা নানিরে করলে লাভ হইব ভালা। তৌসির তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, আমার আর কাউরে লাগত না, আমি আমার নাদান বুড়ে নিয়াই বাঁচমু। তন্ময় চাচা হেসে বলেন, একজন বেড়া মানুষের সবচেয়ে আপন তার বউ এই জগৎ সংসারে। বেচারি নিজের সব ছেড়ে নিঃস্বার্থে সারাটা জীবন কাটাইয়া তুমি দেয়, তাই বুড়ে কলিজার ভেতর লুকাইয়া রাইখো। নিজে না খেয়ে তাকে খাওয়াইও, ঘাড়তারামি করলে একটু বুঝাইও, তার হাতে একটা মায়েরও খাইও, তারপরও বুড়ে কষ্ট দিও না গে। তৌসির তন্ময় চাচার লেকচার শুনে তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলে, মেজো চাচা, বুড়ে বেশি ফস দিতে নাই, এগুলো বাদ দাও, কামের কথা কও। নায়েম চাচা বলেন, কি আর কামের কথা কমু, আইজ একটারে কুপাইছি ইচ্ছামত, কুপাইতে কুপাইতে ভেতরের সব কিছু ক্ষয় কইরা নিছি, তাই আর এর শরীরের কিছু বেচা যাইত না। তৌসির এটা শুনে কটাক্ষ করে বলে, বালের রাগ সামলাইতে পারো না? জানে মারলেই তো হয়, এমনে সব নষ্ট করার কি আছিল? মিনহাজ মামা বিয়ারের বোতলে ঠোঁট লাগাতে লাগাতে বলেন, আরে আমি ওর জায়গায় হইলে তো ওর শরীরের অংশ খুঁজে পেত না কেউ। ভালো করছে মারছে। আরে স্রের বাচ্চা নিজের সৎ বইনরে রেপ করছে। 15 পোলা নিয়া মাইয়াডা মারাই গেছে, কত বড় জানোয়ার গু। তৌসির এটা শুনে বলে, ওই 15 এখনও বাইচা আছে? হ, আছে। ধরতে পারে নাই পুলিশ। এই আসল কালপিটরে রুদ্র ধুইরা আনছিল গু। তৌসির রুদ্রের দিকে তাকিয়ে বলে, আগামীকাল ওই সবগুলারে ধরবি। তোর লগে ওসিও থাকব, ওগো ধুইরা আয়না আমারে কল দিস। আমি মারমু, বেশ কয়েকটা কিডনি পামু এতে গু।
রুদ্র দেওয়ান বলে, আচ্ছা, কিন্তু 2টা কিডনি আমার লাগব। চাইরাডাই নিবি নেঘ? আচ্ছা। নুহাম শাহ বলে, আমার চোখ 2 জোড়া লাগব। নায়েম চাচা ওর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলেন, গতকালই না 2টা নিলি? আরে লাগব ছোট চাচা, আরও 2টা। তৌসির বলে, আচ্ছা, নিবি নে। আগে ওই খানকির পোলাগো ধুইরা তো আনগি। কেরামত আলী মদের গ্লাসে মদ ঢালতে ঢালতে নিয়ে বলে, তন্ময় চাচা, আপনার আগামীকাল সমাবেশ আছে, কয়ডায় বের হইবেন? তৌসির হাসতে হাসতে বলে, সমাবেশে গিয়া কি করবা মেঝো চাচা? আখেরি জনগণ যেমনে চিল্লায়, মাঝে মধ্যে মন চায় সবগুলারে বোমা মাইরা উড়ায়া দেইগু। তন্ময় চাচা সিগারেট টানতে টানতে বলেন, হোরে, এইডা আমারও মাইন্ডে আয়। কিন্তু কি করমুক্ত? না গেলে তো আর ভোট পামু না গি। তৌসির হেসে বলে, যাও যাও, আর রাজনীতিবিদের নামে বড় দুর্নীতিবাজ হওই। মিনহাজ মামা তাচ্ছিল্যপূর্ণ স্বরে বলেন, এইবার যত টেন্ডারের টাকা আইব, সব বেশর্ধেক মাইরা দিবা, মেঝো ভাইসাব। নায়েম চাচা বলেন, বেশর্ধেক কেন, পুরোটাই খাইয়া নিও। কি করবা মাইনষের লাগি কইরা? মানুষ তো আর ভালা কইত না গি। তৌসির রুমে আসে, এখন রাত 3টে। নাজহা পানি মারার পর যে গিয়েছিল আর এই এলো। ড্রাগস নিয়েছে, হালকা উপর ঝাপসা একটু, তাই কিছু সময় বসে ওটার নেশা কাটিয়ে ঘরে এলো। নেশা কাটার আগ অবধি রুমে প্রবেশ করেনি, কারণ এখানে নাজহা আছে, নিজের কন্ট্রোল হারিয়ে অসহ্য কিছু হয়ে যায় তবে কি হবে? নাজহার সামনে নিজের পুরুষত্বের নিয়ন্ত্রণের সম্মানটা পানসে হয়ে যাবে, সারা জীবনের দাগ থেকে যাবে। আর যে নাজহা, তৌসির একদিনে এটা বুঝে গেছে, যদি কিছু হয় ওদের মধ্যে অমন রকম, তবে নাজহ তৌসিরকে সারা জীবন খোঁটা দেবে। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে ধীরে ধীরে সামনে এগিয়ে নাজহার পাশে এসব দাঁড়িয়ে নাজহাকে দেখতে শুরু করে। নাজহা ডান কাত হয়ে শুয়ে আছে, ওর মাথার কাছে একটা সাদা বিড়াল পেট উল্টে শুয়ে আছে। ওর ডান হাতের বাহুতে একটা ব্রিটিশ লংহেয়ার বিড়াল শুয়ে আছে, যার চোখ নাজহার মতোই সবুজ, আর ওর বা পাশে ক্যালিকো বিড়াল শুয়ে আছে। এটা আবার অন্যরকম। এ বিড়াল ত্রিবর্ণের পশমওয়ালা, সাদা রঙের উপর কমলা বর্ণ। এ বিড়ালগুলো বিদেশি। নাজহার বাদামি কোকড়ানো চুলগুলো ওর উপর এলোমেলো হয়ে ছিটিয়ে আছে। এই চুলগুলো দেখলে মনে হয় শিউলি ভেজা ভোরের মতো বাদামি কোকড়া কেশ। তৌসিরের নাজহার এই আবেশঘেরা মুগ্ধতার সৌন্দর্যে চোখ জুড়িয়ে আসে, মুগ্ধতার মোহজাল তৌসির অতল নয়নে চেয়ে রয় কিছু সময় নাজহার পানে। আর মনে মনে শোধায়, ছিদ্দিক তালুকদার একখানা ঝিঝ জন্ম দিছে রে, এক্কেরে মনের মতো। তৌসির নাজহাকে দেখা ছেড়ে টেবিলের দিকে যায় টর্চ লাইট নিতে, কারণ ও আর কেরামত আলী মিলে আলো শিকারে যাবে মাছ ধরতে বিলে। আজ বিকেলেই পশ্চিমের দোষী বিলে বড় বড় গজার মাছ দেখেছে। মাছগুলো একদম পোক্ত, কারণ এই বিল দোষী বলে কেউ ওত্তা যায় না। কেউ যাক আর না যাক, তৌসির যায় মাঝেমধ্যে, গিয়ে রাত্তিরের বেলা ধরে আনে মাছ। ওর মা আর বিবিজান চিল্লান যেন না যায়, কিন্তু তৌসির এসবের তোয়াক্কা না কখনো করেছিল আর না করবে, ও নিজে যেটা ভালো মনে করবে সেটাই করবে। লাইট নিয়ে সাথে ভ্যাসলিনের কৌটাটাও নিয়ে নেয় হাতে। তারপর নাজহার পাশে এসে বসে, বা পাশ থেকে বিড়ালটাকে অতি সাবধানে সরাতে সরাতে মন মন বলে ওঠে, যেমন বিলাইরে নিয়া ঘুমাইতাছিস, ভবিষ্যতে অমনে আমার বাইচ্ছা কাইচ্ছা নিয়া ঘুমাইলেই হইল গু। এ বলে আপন মনে মেকি হেসে নাজহার উপর থেকে ওর চুলগুলো হাত বাড়িয়ে সরিয়ে নেয়। নাজহার গলায় আলতো করে হাত রাখে। হাত রেখে বুঝতে পারে নাজহা ঘেমে গেছে আর যাবেই তো। এত গরমের মধ্যে চুল ছেড়ে ঘুমিয়েছে যে। তৌসির ধীরে ধীরে নাজহার ডান পাশে এসে 2 হাঁটু ঘিরে বসে। ওর ডান পাশ থেকে বিড়ালটা সরিয়ে নিয়ে ধীরে ধীরে ওর 2 কাঁধে হাত রেখে ওকে ঘুমের মধ্যে তুলে বসায়। নাজহার মাথা এসে ঠেকে তৌসিরের বক্ষে। তৌসির কেঁপে ওঠে অল্প, কারণ নাজহার নাক মুখ ঘেঁষে যাচ্ছে বারংবার ওর গলায়। নাজহার ঘুমন্ত উষ্ণ শ্বাস তৌসিরকে এলোমেলো করে দিচ্ছে ভেতর থেকে। ঘুমের ঘোরে নাজহা ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করে বলে, আব্বা, আমি যাব না ওই বাড়িতে গু। তৌসির নাজহার কথায় ওর দিকে মুখ নামিয়ে তাকায়। একটুর জন্য তাকিয়েও চোখ আটকে যাচ্ছে নাজহার নিষ্পাপ মুখখানায়। তৌসির নিজের মনকে সামলিয়ে 2 হাতের মুঠোয় বন্দি করে নেয় নাজহার তাকে বিমোহিত করে রাখা বাদামি কেশকুণ্ডলীগুলোকে। তারপর ধীরে ধীরে সেগুলোকে অন্তর থেকে বোনা যত্নের জালে খোপা করতে থাকে অতল মনোযোগী হয়ে। খোপা করা শেষ হলে আপন মনেই বুনে, সাওয়ার মাইয়ার এক চুল মাইরি পাটের মতো আমায় হেরান কইরা দিলগু। এ বলে নাজহার কাঁধে হাত রেখে ওকে শোয়াতে যায় ফের। তখনই আবারও নজর আটকায় নাজহার আছদা চাঁদের আলোয় ঝলমল করা শিশিময় চেহারায়। তৌসির মহাবিষ্টতায় চেয়ে রয় নাজহার এই চাঁদের আভায় মোহময় চেহারায়।
কি একটা ভেবে ধীরে ধীরে নাজহার বা গালে নিজের নাক মুখ ঠেসে ধরে চোখ বুজে রয়। নিজের স্ত্রীকে প্রথম চুম্বন করল তৌসির। ভেতরটা ফেপে উঠছে এই অনুভূতিতে, বুক ধরফর করার পরও তৌসির নিজের নাক মুখ ঘেঁষে রয় অনেক সময় নাজহার নরম গালখানায়। মন চায় না নাজহাকে ছাড়তে। যদি নাজহাকে আপন বক্ষে টেনে নিয়ে কয়েক কোটি বছর ঘুমাতে পারত তবে হয়তো শান্তি লাগত তৌসিরের এই অশান্ত মনে। নাজহা মাইগ্রেন ব্যথার ওষুধ খেয়ে ঘুমিয়েছে, বিধায় এসবের খবরে ও নেই, ঘুমের দেশেই তলিয়ে আছে। আর এমনতেও ওকে ঘুমের মধ্যে কেউ উড়িয়ে নিলেও ও টের পায় না, এমন বেজাতি ঘুম ঘুমায় ও। নাজহাকে আলগোছে শুইয়ে দিয়ে ওর গলায় ভ্যাসলিন লাগিয়ে দেয়। তৌসিরের মনটা এখনও বড্ড অশান্ত হয়ে আছে। নাজহাকে ছাড়তেই ইচ্ছে হচ্ছে না। ভেতরটা কেমন কেমন করছে, কিলবিলিয়ে উঠছে। নিজের মনের এই বেহাল দশায় তৌসির বিরক্ত হয়ে সোদায় আপন মনে। স্বরের বাইচার একটু কাছে আইলেই ভিতরে কুত্তা দৌড়ানি শুরু হইয়া যায়। এ বলে উঠতে উঠতে আবার বলে, এই আরেক সাওয়ার যন্ত্রণা। হাতে লাইট নিয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। তবে দরজার কাছে এসে আরেকবার পিছনে তাকায় ঘুমন্ত নাজহাকে দেখে অজান্তেই মুচকি হেসে বলে, মাওয়াটা সুন্দর আছে। এ বলে বেরিয়ে আসে। বাড়ির বাইরে এসে হাতের টর্চটা জ্বালিয়ে কেরামত আলীকে নিয়ে বের হয় বিলের উদ্দেশ্যে। কেরামত আলী পা ফেলতে ফেলতে বলে, ভাইজান, কোচ আনছি, নয়ডা গু। তৌসির লুঙ্গির কোণ তুলে ধরতে ধরতে বলে, ভালাই করছিস, আগেরটায় ধার ছিল না গ। কেরামত আলী এবার জিজ্ঞেস করে, ভাইজান, এত দেরি হইল কেন আপনার? তৌসির উত্তর দেয়, আর কইস না, তোর ভাবির লাগি দেরি হইয়া গেছে। এটা শুনে কেরামত আলী আর কিছু বলে না। চুপচাপ কিছু সময় পার করে। তারপর আবার প্রশ্ন করে, আচ্ছা ভাইজান, একটা কথা কই। কি কবু? তুই তো কথাই কস খালি। কেরামত অনুমতি পেয়ে জিজ্ঞেস করে, আপনার সাধু কর্ম সম্পর্কে সব যায় নাও, ভাবি আপনারে কিছু কয় না? তৌসির কেরামতের প্রশ্নে অল্প হাসে, অতঃপর উত্তর দেয়, কিছু কয় না মানে? আমারে জেলে দিবার ডর দেখায়, আর কিতা কমু তোরে গু। কেরামত আলী এটা শুনে বুক টেনে শ্বাস ছেড়ে বলে, সাবধানে থাকিকেন ভাই, খবিশদের মাইয়া আনছেন গু। কথা বলতে বলতে এতক্ষণে বিলের কাছে চলে এসেছে ওরা। তৌসির কোচটা কেরামতের হাত থেকে নিতে নিতে বলে, জানি ও খবিশের ঘরে খবিস নোবেলপ্রাপ্ত গাদ্দারনি। কিন্তু কি করমু? বু তো আমার, আর বুয়ের বেলা সব গাদ্দারি মাফ। কেরামত এটা শুনে হাবলার মতো হেসে বলে, বুয়ের বেলায় সব মাফ। বো মনের রানী গু। বুড়ে মনের রানী কইরলেও রাজত্ব বুয়ের হাতে দেওয়া উচিত না গ। কেন? বুদের রাজত্ব দিলেই জীবন শেষ। ওরা রাজত্ব পাইয়া রাজার কলিজার উপরই উইঠা আয়ন দেয় গি। এ বলে তৌসির লুঙ্গির নিচের অংশের কোণ কোমরে গুজে কোচটা ধরে সামনে আগায়। কেরামত আলী আর কিছু না বলে চুপচাপ ওর পিছনে পিছনে যায়। তৌসির হঠাৎ থেমে যায়, কি একটা ভেবে আশেপাশে চোখ বড় বড় করে তাকায়। তারপর হাতে থাকা মাছ ধরার লোহার কোচটা শক্ত করে ধরে পিছনে তাকিয়ে এক মুহূর্ত দেরি না করে সোজা কেরামত আলীর বুকে ফ্যাত করে লোহার কোচের আগাগুলো ঢুকিয়ে দেয়। স্নিগ্ধ বিষ। সানজিদা আক্তার মুন্নি। পর্ব ৩।